আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয় শুনতে পাচ্ছ। ওকে। তো দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের ক্রিটিসিজম, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, ওটা পড়ছিলাম আর কি। এই যে এইটা এটা থেকে আমরা ইলিয়াড শেষ করেছি। আজকে পড়বো অ্যাগামেমনন। তো অ্যাগামেমননের আমি গতবারের যে আমাদের লেকচার শিট বা ক্লাসের যে ভিডিও, সেগুলো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা এখান থেকে ব্রিফ কোশ্চেন করব, সামনের দিন শর্ট কোশ্চেন, তারপরে আবার ব্রড কোশ্চেন। ওকে। তো তোমরা অনেকেই আছো যারা নতুন, তারা আহ, আসলে একটা জিনিস আমার কাছে খুব সমস্যা মনে হয় আর কি। আমাকে প্রতিদিন অনেক অনেক মেসেজের অ্যান্সার দিতে হয়। তো এই মেসেজগুলো দেখা যায় যে আমাকে একবার দুইবার হয়তো জিজ্ঞাসা করলে ঠিক আছে, কিন্তু কেউ কেউ আছে মনে হয় যেন তার সাথে ঘন্টার পর ঘন্টা মেসেজে চ্যাটিং করলে তাও যেন তাকে তৃপ্ত করা যাবে না, এরকম। তো এইটা না করাই ভালো, বা এটা আমার জন্য অনেক সুবিধার, কারণ আমি যদি তোমার একজনের সাথে যদি এত লম্বা সময় ধরে চ্যাটিং করি, তাহলে আমার তো অন্যান্য কাজ টাজ আছে। একটু যে গ্রুপে, আমি যখন তোমাকে গ্রুপে অ্যাড করলাম, তখন তুমি তো গ্রুপ একটু খুঁজলেই পাওয়ার কথা যে কবে কি হয় বা এগুলো। যদিও রুটিন টুটিন সবই দিয়ে দিই, কিন্তু কি চলছে এটা আবার আবার আমাকে জিজ্ঞাসা করে। তারপরে আবার দেখা যাচ্ছে যে দুই একটা লাইভ ক্লাস করো, দেখো, তারপর না বুঝলে জিজ্ঞাসা করো। একটা ক্লাসও করে না। না করে শুধু প্রশ্ন, খালি প্রশ্ন। তো এত প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না। আবার দেখা যায় যে প্রশ্ন একটা করলো, সাথে সাথে রিপ্লাই না দিলে ওইটার আবার মানে কেন রিপ্লাই দিচ্ছে না এটা আবার জিজ্ঞাসা করে। তো দেখা যাচ্ছে কোনো একটা কাজ হয়তো গুরুত্বপূর্ণ, আমি করতেছি, অন্য একটা কাজ করতেছি, আমি হয়তো আমার ক্লায়েন্টের সাথে কোনো কাজ করছি। আর তখন যদি তুমি মেসেজ দাও, ওই মেসেজের উত্তরটাকে আমি সাথে সাথে দিতে পারবো? তো একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে ইয়ে করতে হবে। আর আরেকটা জিনিস, তোমরা যারা পেমেন্ট করো, পেমেন্ট করার পরে তোমার যদি নাম্বার ঠিক থাকে, তাহলে আর কোনো ভয় নাই। এখন পর্যন্ত এরকম কোনোদিনই হয়নি কারোর সাথে যে নাম্বার ঠিক আছে কিন্তু আমি টাকা পাইনি, বা পেয়েও বলেছি পাইনি, এরকম কোনোদিনই হয়নি। আমি প্রায় 17 সাল থেকে পড়াচ্ছি। এরকমটা কোনোদিন হয়নি। তো নির্ভয়ে থাকতে পারো। আবার অনেক ক্ষেত্রে এরকমও হয়, দেখা যাচ্ছে যে মানে এরকম আমি করেছি অনেক, যে নাম্বার অন্য জায়গায় ভুল করে দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। তখন আমাকে বলে যে আমার কাছে তো আর টাকা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও আমি কনসিডার করেছি অনেক ক্ষেত্রে। আবার স্টুডেন্টদের ভুলটাও কম হয়, এরকম না যে, এমন আছে যে কোনো মাসে কেউই ভুল করে না। আবার দেখা যায় কোনো মাসে অনেকেই ভুল করে। কেউ আছে দেখা যায় বিকাশের জায়গায় আমাকে ফ্লেক্সি লোড দিয়ে দেয়। হয়তো দেখা যায় 3 মাস 4 মাসের ফি একবারে হয়তো 1,000 টাকা দিবে, আমাকে ফ্লেক্সি দিয়ে বসে আছে। কিন্তু ফ্লেক্সি দিলে ওই টাকাটা তো আমার নষ্ট হয়ে গেল বলতে পারো। কারণ যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি ওই সিমটাকে শুধু লাইভ রাখার জন্য যেই ফ্লেক্সি লোডটা সেটা শুধু করে থাকি। আর বাকি ম্যাক্সিমাম কথাবার্তা বা যা কিছু আমার ওই হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক, এগুলোর মাধ্যমেই হয়। এই জন্য খুব একটা সিমগুলোতে টাকা তোলার দরকার হয় না। তো কিন্তু সেক্ষেত্রে যে কেউ যদি ধরো 1,000 1,200 1,500 টাকা যদি সিমে ফ্লেক্সি লোড করে দেয়, তাহলে কেমন লাগবে? তো যাই হোক, এরকমটা এরকমটা ঘটে থাকে, তোমরা একটু সাবধানে ইয়ে করো। আর একটু ওয়েট করবা, একটা মেসেজ দেওয়ার পরে একটু ওয়েট করো। অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে তুমি তোমার সাথে চ্যাটিং করতে করতে আমার কোনো একটা কাজের দিকে আমি চলে গেলাম। হয়তো তোমাকে একটা প্রশ্ন আমি লাস্টে, তখন অনেকে এরকমটা বলে থাকে যে আপনি কেবলই ছিলেন আর এখন কোথাও চলে গেলেন, এই সেই, আমার তো প্রশ্ন শেষ হলো না। তো এরকমটা হয় যে এক্ষেত্রে টাইমটা একটু খেয়াল করবা। দেখা যাচ্ছে যে এই যে এখন বাজে 8টা 27, তুমি এখন একটা হয়তো মেসেজ করলা, আমি 2-3 মিনিটেও রেসপন্স করিনি, পরের 1-1.5 ঘন্টা রেসপন্স করতেছি না, তার মানে কি আমি লাইভ ক্লাসে আছি? অনেকে আছে এই জিনিসটা বুঝে না, যেমন তোমাদের আজকে যেমন এই সময়টাতে লাইভ ক্লাস। অনেকের ধরো অন্যান্য দিন আমাদের থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, এদের লাইভ ক্লাস গুলো হচ্ছে। তো আমি সাধারণত এই 7:30 থেকে 9:30 10টা পর্যন্ত ব্যস্ত থাকি এই লাইভ ক্লাস ক্লাস এগুলো নিয়ে। হুম। তো এই সময় কেউ মেসেজ দিলে দেখা যায় যে আমি ওই ক্লাসে থাকি। তো মেসেজের পর মেসেজ দিতে থাকে, কিন্তু এটা বুঝতেছে না যে আমি তো ক্লাসে থাকতে পারি। 8-10টা করে মেসেজ দিয়ে বসে আছে, এবং লাস্টে গিয়ে আবার রাগ করে, উত্তর দেন না কেন? তবে এখন অনেকটা কমে গেছে, আগে এই জিনিসটা আরো বেশি হতো। যখন শুরুর দিকে করোনার সময়গুলোতে যখন এই লাইভ ক্লাস নেওয়া শুরু করেছিলাম প্রথমে, তখন এইটা বেশি হতো।
যাই হোক, একটু ধৈর্য ধারণ করবা তাহলেই আমি আমি এমন কেউ নেই যে কাউকে রিপ্লাই রিপ্লাই করি না। অর্থাৎ আমি দেখেছি অনেক সময় এরকম হয় যে কোনো একটা এত অবান্তর একটা কোশ্চেন করে যেটার উত্তর আমি দেই না, চুপ করে থাকি, হয়তো পরে গিয়ে আমি দেই। ধরো অবান্তর একটা প্রশ্নের একটা উদাহরণ দেই। ধরো একটা থার্ড ইয়ারের ছেলে বা মেয়ে, অথবা ফোর্থ ইয়ারের একটা ছেলে বা মেয়ে বলল যে আমি কয়টা বিষয়ে ইমপ্রুভ দিতে পারবো। অবান্তর। কারণ হচ্ছে সে এত দূর আসছে আর সে যদি এটা জেনে না থাকে তাহলে এটা এটা তার একটা মারাত্মক ভুল। আবার অনেকে বলে থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারের ক্ষেত্রে, স্যার আমাদের টিচাররা বলছে পরীক্ষা নাকি ফেব্রুয়ারি মাসে হবে। তারপর অনেকে বলে যে পরীক্ষা দিয়ে আসে 3 মাস পার না হইতে স্যার রেজাল্ট হবে শুনলাম। তো এটা কি আদৌ সম্ভব? এই তোমার যে 3-4 বছর ধরে ডিপার্টমেন্টে আছো, এইটুকু অভিজ্ঞতা হয়নি যে রেজাল্ট কয় মাস পরে দেয়, পরীক্ষার কয় মাস পরে? অথবা আহ হচ্ছে তোমার আরেকটা কি যেন বললাম, যে কয়টা বিষয় ইমপ্রুভ দেয়া যায়, এটা জানো না? তো এরকম যখন অবান্তর কেউ প্রশ্ন করে তখন আমি উত্তর দেই কিন্তু থেমে যাই, চুপ করে থাকি। দেখার পরেও দেখা যাচ্ছে 2-4 ঘন্টা আমি উত্তর দেই না, কারণ আমার ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতে। একটা জিনিস মানে খারাপ লাগে যে একটা ছেলে বা মেয়ে এত দূর আসছে কিন্তু এগুলো জানে না। আবার অনেকে আছে ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করে, মেসেজে ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করতেছে। ডিকশনারি দেখো, ডিকশনারি না থাকলে ইলাস হচ্ছে গুগল ট্রান্সলেটরে দেখো, ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করতেছে। অবান্তর, এটা আমার কাছে অবান্তর লাগে। তো তুমি একটা ওয়ার্ড মিনিং এর জন্য যদি আমাকে নক দাও তাহলে গুরুত্বপূর্ণ সময় তো আমি তোমার নকে হয়তো বা অ্যান্সারই করবো না। তো এই জন্য কিছু জিনিস এগুলো মেনে চলতে হবে, মানে একটু চিন্তা করতে হবে আর কি। ওকে, তো চলো আমরা আগামেমনন পড়ি। আগামেমননের আমরা ব্রিফ কোশ্চেনটা আমরা আজকে পড়বো। আমি এটা এটা আমরা দেখবো। দেখো, আমরা ইলিয়াডের মধ্যে পাচ্ছিলাম যে আগামেমনন হচ্ছে তোমার ইলিয়াড যে গল্পটা বা যে এপিকটা সেটার ভেতরের প্রধান সেনাপতি, প্রধান যোদ্ধা। এমনকি একিলিস তার আন্ডারে কাজ করতেছে। আর শুধু তাই না, অ্যাগামেমনন কিন্তু আবার একটা কিং। এবং আমরা ইলিয়াডের ভেতরে দুইটা কিং এর নাম পাই, একটা হচ্ছে মেনেলাউস যেটা হচ্ছে হেলেনের হাজবেন্ড, আর আরেকটা হচ্ছে অ্যাগামেমনন। এবং মেনেলাউস এবং অ্যাগামেমনন আবার দুই ভাই। তো এই আগামেমনন কি হচ্ছে, ইলিয়াডের ভেতরে আমরা দেখবো যে যুদ্ধ করতেছে। তো এই যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে এই ঘটনাগুলো ঘটতেছে, বা ফিরে আসার পরে তার মৃত্যুটা ঘটতেছে, তার ওয়াইফের কারণে এই মৃত্যুটা হচ্ছে। এগুলো আমরা সব জানবোই নিচে। হুম। দেখো, হু ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল প্লে রাইট ইন অ্যাথেন্স আফটার গ্রিক ভিক্টোরি ওভার দ্য প্যারিসিয়ান? প্যারিসিয়ানদের মানে উপরে জয় পাওয়ার পরে এই এথেন্সে কে ছিল সবচেয়ে সাকসেসফুল তোমার রাইটার, প্লে রাইটার, প্লে রাইটার কি নাট্যকার? তো বলতেছে এখানে প্যারিসিয়ান না পার্সিয়ান। পার্সিয়ান বলতে পারস্য, বর্তমানে যে ইরান, বর্তমানে যে ইরান সেটা হচ্ছে পারস্য। বলতেছে আফটার দ্য গ্রিক ভিক্টরি এসকাইলাস ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল প্লে রাইট ইন এথেন্স। এথেন্সের সবচেয়ে সাকসেসফুল রাইটার ছিলেন এসকাইলাস। এসকাইলাসের রাইটিং আছে তোমাদের। হুম, আমরা ওই যে ফ্রগ না কোনটা জানো, যাই হোক এটা এসকাইলাস, ইউরিপিডিস এদের রাইটিং আছে। হাউ মেনি টাইমস ডিড এসকাইলাস উইন ফার্স্ট প্রাইজ ইন ড্রামা কম্পিটিশন? ড্রামা কম্পিটিশন হতো, তো ড্রামা কম্পিটিশনে এসকাইলাস কতবার এই ফার্স্ট প্রাইজ পেয়েছেন? এসকাইলাস ওন ফার্স্ট প্রাইজ ইন ড্রামা কম্পিটিশন 13 টাইমস, মানে প্রায় 13 বার। মেসির ব্যালন ডিওর পাওয়ার মতো। তো 13 বার, মেসি 8 বার পাইছে, আমি ওটা বলতেছিলাম মানে সংখ্যা হিসাবে আর কি। মানে 8 বার ব্যালন ডিওর পাওয়া এটা কম সম কথা না, বা 5 বার পাওয়া এটা কম সম কথা, যেখানে অনেকেই আছে, অনেক বড় বড় গ্রেট ফুটবলার আছে একবারই পায়নি। আবার এই ব্যক্তি, এই স্কাইলাস প্রায় 13 বার তোমার ড্রামা কম্পিটিশনের পুরস্কার পেয়েছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য থিম অফ স্কাইলাস প্লে অ্যাগামেমনন? বলা হচ্ছে যে
অ্যাগামেমনন, এসকাইলাসের যে রাইটিংটা, এসকাইলাসের যে রাইটিং আগামেমনন, এই অ্যাগামেমননের আলাদা যে অ্যাসপেক্ট, ডিফারেন্ট যে অ্যাসপেক্ট বা বৈশিষ্ট্য, সেটা কি? The different aspects of theme of Agamemnon were different form of justice, the gods, faith and social order. বলা হচ্ছে আগামেমননের যে থিম, সেটা হচ্ছে, সেটার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, অ্যাসপেক্ট রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। যেমন এখানে রয়েছে ডিফারেন্ট ফর্ম অফ জাস্টিস, জাস্টিসের বিভিন্ন ফর্ম রয়েছে, বিভিন্ন ধরন, বিভিন্ন আকার আকৃতি রয়েছে। তারপর এখানে গড রয়েছে, ফেথ রয়েছে, ভাগ্য, সোশ্যাল অর্ডার, সামাজিক যে শৃঙ্খলা, সেগুলো রয়েছে। স্যার, হ্যাঁ। হ্যাঁ বলছি যে ইয়েস, ইয়াকামেমনন লিখেছে তো এসকাইলাস, আর হ্যাঁ, হোমার লিখেছে ইলিয়াড। হুম। তাহলে স্যার ইলিয়াডের অন্তর্ভুক্ত কিভাবে এগামেমনন হয় স্যার? অ্যাগামেমনন থেকে একটা এটা- একটা ক্যারেক্টার নিয়েছে। ও, যেমন তোমরা পড়েছিলে না থার্ড ইয়ারে না ফার্স্ট ইয়ারে, ইউলিসিস নামে একটা কবিতা? জি জি তো জি, ওই ইউলিসিস, ইউলিসিস আলফ্রেড লর্ড ক্যারেক্টারটা, টেনিসন। হ্যাঁ, ইউলিস ক্যারেক্টারটা ছিল হচ্ছে ইলিয়াডের একটা রাইটিং হচ্ছে ওডিসি। ইলিয়াস জি, দুইটা নাটক, দুইটা এপিক লিখেছে, একটা ইলিয়াড হচ্ছে এন্ড ইলিয়াড। ওডিসি। হ্যাঁ, ইলিয়াড এবং ওডিসি, সেই ওডিসির কে আবার ইংলিশে বলা হয় ইউলিসিস। তো ওই ইউলিসিস ক্যারেক্টারটা সে ওখান থেকে নিয়েছে, ঠিক তেমনি স্কাইলাস ওখান থেকে জাস্ট অ্যাগামেমনন ক্যারেক্টারটা নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, আমরা এখানে দেখি, হোয়াট ওয়াজ দ্য সুপ্রিম মেসেজ অফ অল দ্য গ্রিক ট্র্যাজেডিস? সমস্ত গ্রিক ট্র্যাজেডির প্রধান মেসেজটা কি? দ্য সুপ্রিম মেসেজ অফ অল দ্য গ্রিক ট্র্যাজেডিস ইজ স্ট্রাগল অফ ম্যান এগেনস্ট ফেথ। ভাগ্যের সাথে মানুষের যে সংগ্রাম, এটাই হচ্ছে সমস্ত গ্রিক ট্র্যাজেডির প্রধান একটা মেসেজ। তুমি যতই সংগ্রাম করো, যত যাই করো, ভাগ্যে যদি তোমার না থাকে তাহলে তুমি পারবা না। আমরা অনেক সময় এরকম হয় না, আমরা সবাই বড়লোক হতে চাই, সবাই অনেকে স্ট্রাগল, কিন্তু যদি ভাগ্যে না থাকে আমরা বড়লোক হতে পারি না। কিংবা দেখা যায় এরকম যে তুমি অনেক পড়তেছো, তারপরে তুমি হয়তো এ গ্রেড পাইলা, তোমার খাতা দেখে তোমার বান্ধবী তোমার চেয়ে কম পড়ে সে লিখেছে পরীক্ষার হলে, দেখা যাচ্ছে ও A+ পায় বসে আছে। এরকম হয় না? মানে ওর কপালে আছে, তোমার কপালে নাই। ঠিক এরকমই ভাগ্যের। স্যার, হ্যাঁ। স্যার একবার ওরকম হয়েছিল স্যার, এই এসএসসি তে হলো কি যে আমরা প্রথম সারি থেকে 5 জন ছাত্রী, তাদের মধ্যে স্যার 4 জন পেয়েছি A+, আর হুম। আরেকজন ওর রোল ছিল 5। হ্যাঁ স্যার, হুম। ওই পেয়েছে আবার গোল্ডেন, আর আমরা পেলাম A+। মনটা মানে কি বলে হ্যাঁ, স্যার। এরকম হয়, এরকম হয়, ওটাই বললাম যে কপালে থাকলে আর এটা হবেই। আর স্যার ও 2 দিন খাতা কেটে নিয়েছিল, মানে ইয়াতি হুম। হুম। বাংলা দ্বিতীয় দিন একদম এমসিকিউ এর খাতা কেটে নিয়েছিল। আর আরেকদিন কি যেন 2 দিন নিয়েছিল, আর ওই কাঁদতো প্রতিদিন যে হুম। তোরা হুম। একটু দেখাইস একটু দেখাইস, আর ওই দেখছি গোল্ডেন পেয়ে বসে আছে। হ্যাঁ, এরকমটা হয় আর কি। ওইটাই, অনেক সময় এরকম হয় না যে কেউ গাছের আগা থেকে পড়ে পড়ে আবার উঠে চলে যাচ্ছে, কিছু হয়নি, আবার কেউ চেয়ার থেকে পড়ে যায়, হাত পা ভেঙে যায়। এরকমটা হয়, ওই জন্য বললাম তোমার ভাগ্যে যদি থাকে তুমি খন্ডাইতে পারবে না। আমাদের এসএসসি পরীক্ষার সময় ব্যাকরণ পরীক্ষাটা অনেক বেশি হার্ড হয়েছিল, বিশেষ করে নৈর্ব্যক্তিকটা। হ্যাঁ। আচ্ছা, এবার আসো, হোয়াট পার্ট ডাজ নেমেসিস প্লে ইন এসকাইলাস প্লে? এসকাইলাসের যে নাটক, সেই নাটকে নেমেসিসটা কি মানে ভূমিকা পালন করেছিল? In Aeschylus' plays, Nemesis appears strongest as a prophetic, awful, mysterious, and terribly revealed. নেমেসিস হচ্ছে একটা গড মনে হয়, দেখি দাঁড়াও তো, ভুলে গেছি আমি। নেমেসিস, নেমেসিস ব্যান্ড দল আসতেছে না, এটা আমরা মিথোলজি যদি দেখি। ইন এনসিয়েন্ট রিলিজন অ্যান্ড মিথ, নেমেসিস অলসো কল্ড কি র্যামনোসিয়া was the goddess who personified retribution for the sin of hubris. একটা গডেস, আমরা এটুকুই শুধু জেনে রাখি, একটা গডেস এই নেমেসিস। তাহলে আমরা এখানে যদি দেখি, আবার চলে যাই, তাহলে নেমেসিস কি ভূমিকা পালন করেছিল? নেমেসিস এখানে খুব শক্তিশালী একটা ভূমিকা পালন করেছিল, এবং অ্যাজ এ প্রফেটিক, অর্থাৎ সে ভবিষ্যৎবাণী দেয়া, তারপরে অফুল, বিভিন্ন ভয়ঙ্কর, রহস্যময় এবং খুব ভয়ঙ্কর অনেক জিনিসকে সে রিভিল করেছিল, প্রকাশিত করেছিল।
এভাবেই সে আহ শক্তিশালী একটা ভূমিকা পালন করেছে। নেমেসিস সম্পর্কে আমরা আজকে আগামেমনন শেষ করব, হ্যাঁ। নেমেসিস, এখানে দেখি, আরে মিনিং এ গেলাম কেন? গ্রিক গডেস অফ ভেঞ্জিয়েন্স এন্ড রেট্রিবিউশন, মানে হচ্ছে প্রতিশোধের গডেস হচ্ছে এটা আমাদের নেমেসিস। অর্থাৎ সে ওই যে আমরা দেখি কি, যখন আগামেমনন তার ওই যে ডটারকে উৎসর্গ করতেছে, তো তখন উৎসর্গ করার পরে পরে আমাদের যখন বাড়িতে ফিরে আসতেছে, তখন তার ওয়াইফ তার উপরে প্রতিশোধ নিচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো বা এই নেমেসিস হেল্প করেছিল, আমরা নিচে পাবো আর কি। তো গডেস ভেঞ্জিয়ান্স এবং রেট্রিবিউশন দুইটা এই ভেঞ্জিয়ান্স রেট্রিবিউশন দুইটার মানেই হচ্ছে তোমার ইয়ে প্রতিশোধ। আচ্ছা, হু পুট অন দ্য ফার্স্ট ট্র্যাজেডি অ্যাট দ্য ফেস্টিভ্যাল অফ ডায়োনিসাস, এগুলো দরকার নাই। হু কনসিডার এসকাইলাস অ্যাজ দ্য গ্রেটেস্ট অফ গ্রিক ট্র্যাজিক পোয়েটস, কে এসকাইলাসকে গ্রিক ট্র্যাজিক পোয়েটস হিসাবে, গ্রেটেস্ট গ্রিক ট্র্যাজিক পোয়েট হিসাবে মনে করতেন? অ্যারিস্টোফেন্স। অ্যারিস্টোফেন্স কনসিডার্ড এসকাইলাস অ্যাজ দ্য গ্রেটেস্ট অফ গ্রিক ট্র্যাজিক পোয়েটস। অ্যারিস্টোফেন্স হচ্ছে আরেকজন রাইটার, তিনি এই এসকাইলাসকে সবচেয়ে বড় গ্রিক ট্র্যাজিক পোয়েট হিসেবে মনে করতেন। হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে অ্যাগামেমনন? অ্যাগামেমননের রাইটার কে? দ্য রাইটার অফ দ্য প্লে অ্যাগামেমনন ইজ এসকাইলাস, তিনি হলেন এসকাইলাস। দ্য ফাদার অফ গ্রিক ট্র্যাজেডি, এসকাইলাসকে বলা হয় ফাদার অফ গ্রিক ট্র্যাজেডি, এটা মনে রাখো। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের ভুল হতে পারে, অনেকের ক্ষেত্রে ভুল হবে, যে আগামেমনন কে লিখেছে হয়তো না জানলে বলবে চোখ বুজে, আচ্ছা ইলিয়াড লিখেছে, ইলিয়াড বলছে যে হোমার লিখেছে, কারণ ইলিয়াডের ভেতরে ওটা পাওয়া গেছে ক্যারেক্টারটা, তাই। তো এটা একটু সচেতন থেকো যে এটা এসকাইলাস লিখেছেন, আগামেমনন একটা আলাদা ট্র্যাজেডি, এবং এসকাইলাসকে বলা হয় ফাদার অফ গ্রিক ট্র্যাজেডি। ইংলিশ ট্র্যাজেডি কিন্তু না, গ্রিক ট্র্যাজেডি। হাউ মেনি অবজেক্টস ওয়ার দেয়ার ইন দ্য প্রলগ, এটা দরকার নাই। হোয়াট এক্সপ্লানেশন অফ দ্য পোর্টেন্ট অফ টু এগলস, দরকার নাই। হোয়াই ওয়াজ দ্য গ্রিক ফ্লিট আনএবল টু মুভ, আচ্ছা কেন গ্রিক ফ্লিট, অর্থাৎ ফ্লিট বলতে নৌবহর, এই ফ্লিট বলতে নৌবহর, কেন গ্রিক নৌবহর আনএবল টু মুভ, মুভ করতে পারছিল না, নড়াচড়া করতে পারছিল না, বা সামনে এগোতে পারছিল না কেন? দ্য গ্রিক ফ্লিট ওয়াজ আনএবল টু মুভ অ্যাজ আর্তেমিস দ্য ভার্জিন গডেস ওয়াজ ডিসপ্লেসড at the killing of the hare, her sacred animal। আচ্ছা, এই গ্রিক ফ্লিট সেইটা সামনে এগোচ্ছিল না আর্তেমিসের কারণে। আর্তেমিস হচ্ছে একজন ভার্জিন গডেস, মানে কুমারী গডেস, বা বলতে পারো কুমারী, কুমারীর গডেস, কুমারিত্বের গডেস। সে অখুশি ছিল কারণ তার একটা হেয়ার ছিল, তার একটা খরগোশ টাইপের কিছু একটা, হেয়ার মানে খরগোশ না? জি। জি স্যার, হ্যাঁ, তার খরগোশই একটা তো। খরগোশ ছিল, এই খরগোশকে হত্যা করেছিল। এবং এই হত্যা করার কারণে, এটা তার পবিত্র একটা প্রাণী বা অ্যানিমেল ছিল আর কি, খুব প্রিয় একটা ইয়ে ছিল। তো এটাকে হত্যা করার কারণে এই গ্রিক ফ্লিটটার সামনের দিকে এগোচ্ছিল না। হোয়াট অ্যাডভাইস ডিড ক্লাসেস, আচ্ছা ক্যালকাস, গিভ টু অ্যাগামেমনন টু প্লেকেট দ্য প্ল্যাকেট দ্য অ্যাংরি গডেস? আচ্ছা, কি অ্যাডভাইস দিয়েছিল ক্যালকাস অ্যাগামেমননকে এই অ্যাংরি গডেসকে শান্ত করার জন্য, খুশি করার জন্য? Calchas told Agamemnon to sacrifice his daughter Iphigenia to placate the angry goddess। এই রাগান্বিত গডেসকে শান্ত করার জন্য ক্যালকাস অ্যাগামেমননকে বলেছিল সে যেন তার কুমারী মেয়ে ইফিজেনিয়াকে স্যাক্রিফাইস করে, উৎসর্গ করে। হোয়াট হ্যাড সার্কামস্ক্রাইবড অ্যাগামেমননস চয়েস টু স্যাক্রিফাইস ইফিজেনিয়া হিজ ডটার? আচ্ছা, সার্কামস্ক্রাইবড এটা মানে কি ভুলে গেলাম যে, তোমরা জানা থাকলে বলবা।
পরিধিকৃত, চারদিকে বেষ্টনী, বেষ্টন করা, সীমাবদ্ধ করা, সংযত করা। আচ্ছা, আমরা চলে যাই এখানে। তাহলে হোয়াট হ্যাড সার্কামস্ক্রাইবড আগামেমনন চয়েস। বলা হচ্ছে যে কোন জিনিসটা আগামেমননের যে পছন্দ সেটাকে সীমাবদ্ধ করলো, বা বা ঘিরে ধরলো এই তার মেয়েকে ওই স্যাক্রিফাইস করার ক্ষেত্রে। ফেথ, দ্য কার্স সার্কামস্ক্রাইবড আগামেমনন চয়েস টু স্যাক্রিফাইস ইফিজিনিয়া। অর্থাৎ সে ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করবে কি করবে না, এই সময়টাতে, এই সময় এরকম যখন দ্বিধা বিভক্ত ছিল, তখন ফেথ, ভাগ্য এবং অভিশাপ, এই দুইটা তাকে ঘিরে ধরলো। মানে এক কথায় তার ভাগ্যে আছে, ওকে উৎসর্গ করতে হবে, সে করবে। আরেকটা হচ্ছে তার উপর একটা অভিশাপ আছে, অভিশাপটাও এটার হচ্ছে কারণ। হোয়াট ডিড ক্লাইটেমিস্টা সিনসিয়ারলি উইশ অ্যান্ড হাউ ডিড শি স্পিক ইন দ্য আফটারম্যাথ অফ গ্রিক ভিক্টরি। আচ্ছা, খুব আগ্রহের সাথে ক্লাইটেমিনিস্টরা কি ইচ্ছা প্রকাশ করেছিল, এবং হাউ ডিড হি স্পিক, এবং গ্রিক ভিক্টরির পরে সে কিভাবে কথা বলেছিল। In the aftermath of victory, Clytemnestra spoke as an anxious woman and wished the good to prevail. বলা হচ্ছে যে এই যে গ্রিকরা যখন ট্রয়ে জিতে গেল, তখন ক্লাইটেমিনিস্টা, অর্থাৎ এই নিউজটা তো চলে আসছে, এবং ক্লাইটেমিনিস্টা তখন খুব উদ্বিগ্ন হয়ে, উদ্বিগ্ন একজন উইম্যান হিসেবে সে কথা বলছিল, এবং সে ইচ্ছা প্রকাশ করতেছিল যে সবকিছু যাতে ঠিকঠাক থাকে। মানে তার মনের মধ্যে একটা খসখসানি শুরু হয়ে গেছে। আমরা অনেক সময় বলি না যে বাচ্চা কাচ্চার বিপদে বাপ মায়ের ভেতরে একটা খসখসানি শুরু হয়, মানে অনেকটা এরকমই বলতে পারো। What did the elders say about Clytemnestra as they began to doubt her information? আচ্ছা, ইল্ডাররা, অর্থাৎ এই যে অ্যাগামেমননের ওয়াইফ হচ্ছে ক্লাইটেমিনিস্ট্রা, সে তো হচ্ছে অ্যাগামেমননের অনুপস্থিতিতে তার রাজ্যটা দেখাশোনা করতে, তার দেশটা দেখাশোনা করছে। এই সময় তার দেশের যে বয়স্ক লোক বা বয়স্ক যে ব্যক্তিবর্গ ছিল, তারা কি বলেছিল যখন তারা দেখলো যে when they began to doubt her information, অর্থাৎ ক্লাইটেমিনিস্টার যে তথ্যগুলো, এগুলোকে যখন তারা সন্দেহ করতেছিল, তখন তারা কি বলেছিল। দ্য ইল্ডার্স কমেন্টেড দ্যাট ক্লাইটেমিনিস্টার had been guilty of famine, uh, impetuosity in announcing the war's end. বলা হচ্ছে যে ইল্ডাররা, তারা কমেন্ট করেছিল যে ক্লাইটেমিনিস্ট্রা, সে হচ্ছে দোষী অফ দ্য ফ্যামিন ইম্পিটাসিটি। ইম্পিটাসিটি মানে হচ্ছে, এটা কি কি বলবো, মানে বলতে পারো অনুপ্রেরণা এক ধরনের। অর্থাৎ এই যে ক্লাইটেমিনিস্টরা সে অনুপ্রাণিত হয়ে যুদ্ধের এন্ড হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, এইটা যে ঘোষণা করলো, এইটার ভেতরে একটা দোষ দেখতে পাচ্ছেন আমাদের এই ইল্ডাররা। মানে ওখানকার সুশীল সমাজ বলতে পারো, তৎকালীন সুশীল সমাজ। হোয়াট নিউজ অফ অ্যাগামেমনন অ্যান্ড আর্মি ডিড দ্য এল্ডার্স গেট ফ্রম দ্য হেরাল্ড। হেরাল্ড বলতে বার্তাবাহক, হ্যাঁ। আগেকার যুগে এখন যেরকম যে রাষ্ট্রদূত থাকে, ওইরকমই আগে বার্তাবাহক ছিল। দ্য হেরাল্ড টোল্ড দ্য ইল্ডার্স, হেরাল্ড এই ইল্ডারদেরকে বলল যে আগামেমনন অ্যান্ড হিজ আর্মি হ্যাড জাস্ট ল্যান্ডেড অন দ্য বিচ। তারা বলল, হেরাল্ড এসে বললো যে আগামেমনন আর তোমার তার সেনাবাহিনী এই আগামেমননের যে তোমার রাজ্য, সেই রাজ্যের বিচে এসে তারা তাদের যে নৌবহর সেটা থামিয়ে কেবলই ল্যান্ড করেছে বিলো দ্য সিটি, এবং শহরের ঠিক নিচেই এই বিচটা, মানে শহরের পাশেই। হাউ ডিড ক্লাইটেমিনিস্টার রিয়াক্ট টু হার হাজবেন্ডস রিটার্ন। তার হাজবেন্ড যখন ফিরে আসলো, ক্লাইটেমিনিস্টার কিভাবে এখানে প্রতিক্রিয়া জানালো। ক্লাইটেমিনিস্টার এক্সপ্রেসড হার গ্র্যাটিফিকেশন অ্যাট দ্য সেফ রিটার্ন অফ হার হাজবেন্ড। ক্লাইটেমিনিস্টার তার সন্তুষ্টি প্রকাশ করলো যেহেতু তার হাজবেন্ড নিরাপদে ফিরে এসেছে সেজন্য। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট অ্যাগামেমনন ওয়ান্টস টু ডু। কোন জিনিসটা প্রথম যেটা অ্যাগামেমনন করতে চায়, মানে অ্যাগামেমনন প্রথমে কোন জিনিসটা করতে চায়। Agamemnon first wants to thank all the gods and gods of Argos for his safe return. হুম।
অ্যাগামেমনন সর্বপ্রথম তিনি ধন্যবাদ জানাতে চান গডদের উদ্দেশ্যে, গড অব আর্গোস, এবং সে যে নিরাপদে ফিরে আসতে পেরেছে এর জন্য। বুঝেছো? ক্যামেরা অফ রাখো। ক্যামেরা অফ করো। আচ্ছা, হু ইন দ্য ওপিনিয়ন অফ অ্যাগামেমনন ডিটারমাইন্ড এভরিথিং দ্যাট হ্যাপেন্স অন আর্থ। অ্যাগামেমননের মতে পৃথিবীতে যা কিছু ঘটে এগুলো কে ঠিক করে, কে সিদ্ধান্ত নেয়? ইন দ্য ওপিনিয়ন অফ অ্যাগামেমনন, অ্যাগামেমননের মতে এভরিথিং দ্যাট হ্যাপেন অন আর্থ, পৃথিবীতে যা কিছু ঘটে, ইজ ডিটারমাইন্ড বাই দ্য গডস, গডদের দ্বারা নির্ধারিত হয়। হাউ ডাজ ক্লাইটেমিনিস্টার ট্রাই টু ডিসপেল সাসপিসাস ফ্রম হিজ মাইন্ড? দরকার নাই। হোয়াট ওয়ার দ্য রিউমার্স দ্যাট ট্রাবলড ক্লাইটেমিনিস্টার ডিউরিং হার হাজবেন্ডস অ্যাবসেন্স? এটা গুরুত্বপূর্ণ। যে কি একটা গুজব উঠেছিল যেটা ক্লাইটেমিনিস্টারকে সমস্যায় ফেলে দিয়েছিল বা ডিস্টার্ব করতো তার হাজবেন্ডের অ্যাবসেন্সে। দেয়ার ওয়ার রিউমার দ্যাট অ্যাগামেমনন হ্যাড বিন ওন্ডেড অর কিল্ড। একটা রিউমার ছিল এই যে অ্যাগামেমনন মারা গেছে অথবা আহত হয়েছে। হোয়াই ডিড ক্লাইটেমিনিস্টার সেন্ড হার সান অরিস্টিস টু স্টে উইথ কিং স্টরফিয়াস স্ট্রফিয়াস? কেন ক্লাইটেমিনিস্টার তার ছেলে অরিস্টিসকে এই কিং স্ট্রফিয়াসের স্ট্রফিয়াসের কাছে বা সাথে থাকতে দিল, থাকতে কেন পাঠালো? She sent their son Orestes to stay with King Strophius for his safety, তার নিরাপত্তার জন্য। অর্থাৎ তার ছেলে অরেস্টিসের নিরাপত্তার জন্য এই কিং স্ট্রফিয়াসের কাছে পাঠানো হলো। হাউ ডিড অ্যাগামেমনন স্টেপ ইনটু দ্য ক্লেভার ট্র্যাপ অফ হিজ ওয়াইফ? অ্যাগামেমনন কিভাবে তার ওয়াইফের যে চালাকিপূর্ণ যে ফাঁদ, সেই ফাঁদে পা দিল? অ্যাগামেমনন রিমুভড হিজ শুজ, সে তার জুতা পা থেকে খুলে ফেললো, অ্যান্ড স্টেপ ডাউন অন টু রেড কার্পেট, এবং সে তখন কি করলো, রেড কার্পেটের উপরে তার প্রথম পা রাখলো। হোয়াই ডিড অ্যাগামেমনন ফল অ্যান ইজি প্রে টু দ্য ওয়াইলিস অফ ক্লাইটেমিনিস্ট্রা? বলা হচ্ছে কিভাবে আমাদের অ্যাগামেমনন খুব সহজ শিকারে পরিণত হলো এই ধূর্ত অ্যাগামেমননের হচ্ছে মানে ফাঁদে কিভাবে পড়লো। ধরো এই ওয়াইলিজ বলতে ধূর্ত, বা আমরা আরেকটা জিনিস বলতে পারি কৌশল। তো ক্লাইটেমিনিস্টার কৌশলে কিভাবে খুব সহজেই প্রে মানে শিকারী, হ্যাঁ, তো শিকারীতে পরিণত হলো, ইজি শিকারীতে পরিণত হলো। শিকারী না মানে শিকার। Agamemnon fell an easy prey to Clytemnestra's Ulyss because he underestimated her ability. সে তার সহজ শিকারে পরিণত হলো কারণ সে তার যে সামর্থ্য সেটাকে আন্ডার এস্টিমেট করেছিল। হোয়াট ওয়ার দ্য ডিভাইসেস ক্লাইটেমিনিস্টা ইউজ টু ট্র্যাপ অ্যাগামেমনন? কোন ডিভাইস, কোন অস্ত্রগুলি ব্যবহার করেছিল ক্লাইটেমিনিস্টা তাকে ফাঁদে ফেলার জন্য? The deceive the deceits Clytemnestra used to trap Agamemnon are endearment, flattery, servility, and an attack on his courage. সে যেই অস্ত্রগুলো ব্যবহার করেছিল সেটা হলো তাকে এন্ডিয়ারমেন্ট মানে খুবই মানে আদর যত্ন করতে শুরু করেছিল, সে যে খুব প্রিয়, তার প্রিয় হাজবেন্ড এরকম। ফ্ল্যাটারি, ছল চাতুরি করতে শুরু করে দিয়েছিল। তারপরে সার্ভিলিটি, সার্ভিলিটি অর্থাৎ সেবা, সেই সেবা দিচ্ছিল। অ্যান অ্যাটাক, এবং তার সাহসকে অ্যাটাক করতেছিল যে তুমি এটাই করতে পারবা না, তুমি এত যোদ্ধা, বীর যোদ্ধা, একটা সেনাপতি গ্রিকদের, আর তুমি এই কাজটাই করতে পারো না, মানে এই বলে আর কি তাকে আঘাত করছিল, ইগো আঘাত করতে, ইগোতে হার্ট করছিল। হোয়াট ডাজ ক্যাসান্ড্রা রিকাউন্ট আন্ডার এ প্রফেটিক? সার্ভিলিটি মানে? সেবা, সার্ভিলিটি মানে সেবা।
What does Cassandra recount under a prophetic ecstasy? Cassandra recounts the full circle of sin, past, present, future, that haunt the house of Arthias. আথ্রিয়াস বলতেছে। আচ্ছা, ক্যাসান্ড্রা, এই ক্যাসান্ড্রা মেয়েটা কিন্তু আবার ভবিষ্যৎবাণী জানে। হ্যাঁ। তো ক্যাসান্ড্রা রিকাউন্ট, সে মনে করতেছিল একটা ফুল সার্কেল, একটা ফুল সার্কেল, যে পাপের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এইটা অর্থাৎ গ্রিক মিথোলজিতে আমরা দেখব যে দাদার দাদায় কোনো পাপ করে গেছে, ওই পাপের রেজাল্ট হয়তো নাতিপুতি তার পরের প্রজন্মও ভোগ করতে থাকবে। এরকম ওই যে আমরা দেখেছিলাম না যে ইডিপাস রেক্সের কাহিনী। হ্যাঁ, ওইখানেও আগের প্রজন্ম পাপ করে গিয়েছিল, সেটার শিকার হচ্ছে তোমার ইডিপাস, কিং ইডিপাস। আবার কিং ইডিপাস যে ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনার জন্য পরবর্তীতে আবার কিং ইডিপাসের মেয়ে অ্যান্টিগন, তার তার ক্ষেত্রেও আসলে এরকম একটা রেজাল্ট চলে আসে আর কি। ওইটাও চমৎকার একটা ট্র্যাজেডি। এবার আসো, হাউ ডাজ ক্যাসান্ড্রা অ্যাকসেপ্ট হার ওন ফেথ? ক্যাসান্ড্রা কিভাবে তার নিজের ফেথটাকে মেনে নিয়েছিল? ক্যাসান্ড্রা অ্যাকসেপ্টস হার ওন ফেথ উইথ ডিগনিটি। সে খুব সম্মানের সাথে তার এই ফেথটা মেনে নিয়েছিল, মানে তাকেও মরতে হবে, সেও মারা যাবে অ্যাগামেমননের সাথে, সেটা। আচ্ছা, এখানে একটা লাইন ভুলে, একটা ইয়ে বাদ পড়ে গেছে। হোয়াট ডাজ ক্যাসান্ড্রা ফোরসি অ্যাবাউট দ্য কার্ডস? কিভাবে ক্যাসান্ড্রা, আচ্ছা, ক্যাসান্ড্রা কি দেখতে পেয়েছিল এই কার্ডস সম্পর্কে বা এই অভিশাপ সম্পর্কে? ক্যাসান্ড্রা ডাজন্ট ফোরসি এনি হোপ ফর রিকনসিলিয়েশন অর অ্যান এন্ড টু দ্য কার্ড। ক্যাসান্ড্রা কোনো রকমের আশাই দেখতে পাননি যে এই যে অভিশাপটা যেটা চলতেছে তাদের ফ্যামিলিতে, আগামেমনদের ফ্যামিলিতে, এই ফ্যামিলির উপরে যে অভিশাপ চলতেছে, এটার যে একটা সমাধান, মীমাংসা, বা এটার যে একটা শেষ, এটা তিনি দেখতে পাননি। মানে এটা যুগের পর যুগ থেকে চলতেই থাকবে। আচ্ছা, হাউ ডাজ অ্যাগামেমনন, এ ম্যান অফ হিরোইক স্টেচার, ডাই? অ্যাগামেমনন কিভাবে মারা গিয়েছিল, যিনি একজন হিরো? বলা হচ্ছে যে হোয়াইল ডাইং অ্যাগামেমননস স্ক্রিম ইকো অ্যারাউন্ড ক্যাসান্ড্রা। হাউ ডাজ, কিভাবে অ্যাগামেমনন মারা গেল? এবার বলতেছে হোয়াইল ডাইং অ্যাগামেমননস স্ক্রিম ইকো অ্যারাউন্ড ক্যাসান্ড্রা। আচ্ছা, এইটার সঠিক অ্যান্সারটা নাই, সে কিভাবে মারা গিয়েছিল এইটা এখানে সঠিকভাবে দেয়া নাই, এটা আমরা বাদ দেই। হোয়াট ওয়াজ ক্লাইটেমিনিস্ট্রাস বোস্টফুল ডিক্লারেশন আফটার কমিটিং ডাবল মার্ডার? ক্লাইটেমিনিস্টার দুইটা মার্ডার করার পরে, অর্থাৎ এই ক্যাসান্ড্রাকে মারলো এবং অ্যাগামেমননকে মারলো, এটা মারার পরে সে খুব অহংকার করছিল। অহংকার করে একটা জিনিস ডিক্লার করেছিল। ডিক্লারটা কি করতেছিল? ক্লাইটেরিয়া ক্লাইটেমিনিস্টরা ডিক্লেয়ার্স বোস্টফুলি, মানে বুক চিতিয়ে আর কি, ঘোষণা করছিল দ্যাট শি ক্যান রিভিল হারসেলফ, সে তার নিজেকে প্রকাশ করতে পারে, অ্যান্ড স্পিক দ্য ট্রুথ ফিয়ারলেসলি, এবং সে এখন সত্যটা অকুত ভয় বলতে পারবে, বা ভয় ডরহীন ভাবে বলতে পারবে। হাউ ডিড ক্লাইটেমিনিস্টার কিল অ্যাগামেমনন? সে ক্লাইটেমিনিস্টারকে কিভাবে, অ্যাগামেমননকে সে কিভাবে হত্যা করলো, এইটার এই যে এই প্রশ্নটার উত্তর এখানে আছে। ক্লাইটেমিনিস্টার ট্র্যাপড অ্যাগামেমনন ইন এ নেট ইন দ্য বাথ, অর্থাৎ গোসলের সময়, বাথরুমে বা গোসলের সময় তাকে একটা জালে আটকে ফেলে হচ্ছে এই অ্যাগামেমননকে ক্লাইটেমিনিস্টরা, অ্যান্ড হ্যাকড হিম টু ডেথ উইথ থ্রি কি ব্লোজ, ব্লোস ব্লোজ। অফ অ্যান এক্স। অর্থাৎ তাকে এই জালে আটকে ফেলে এবং জালকে আটকানোর পরে তাকে এক্স দিয়ে, অর্থাৎ কুঠার দিয়ে তিনবার ব্লো করে, তিনবার ওই যে কি বলে, আমরা বলতে কোপ, কোপ দেয় আর কি, তিনবার কোপ দেয়, থ্রি ব্লোস। তার অ্যাগামেমননের ওয়াইফ অ্যাগামেমননকে মেরে ফেলে। হ্যাঁ। হাউ ডাজ ক্লাইটেমিনিস্টার জাস্টিফাই দ্য মার্ডার অফ অ্যাগামেমনন? আসলে কি ক্লাইটেমিনিস্টারের আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তো ওই জন্যই বেসিক্যালি মারে। কিন্তু এখানে আবার তার আরেকটা রাগ থাকে হচ্ছে যে যেহেতু অ্যাগামেমনন তার নিজের মেয়েকে ওই যে স্যাক্রিফাইস করে আসছে,
ওই রাগ থেকে আবার একে মারলে তার ওই যে আরেকটা প্রেমিকের কাছে যাইতে পারবে, সেইখান থেকে মনে করে এই কাজটা করে। কিভাবে ক্লাইটেমিনিসটা জাস্টিফাই করে তার মার্ডারকে? ক্লাইটেমিনিসটা জাস্টিফাইজ দ্য মার্ডার অফ অ্যাগামেমনন চিফলি বিকজ অফ দ্য স্যাক্রিফাইস অফ ইফিজিনিয়া। সে এটাকে বলে যে প্রধানত যে অ্যাগামেমনন যেহেতু ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করেছে, তাই তাকে আমি আমার মেয়ে হত্যার প্রতিশোধ নিলাম, এটা বলতেছে। অ্যান্ড অলসো হিজ ইনফিডিলিটি উইথ ক্যাসান্ড্রা অ্যান্ড আদার উইমেন ইন ট্রয়। এবং আরেকটা হচ্ছে যে ক্যাসান্ড্রা সহ ও ট্রয়ের নগরীতে ট্রয়ের অন্যান্য আরো মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল, সেজন্যও তাকে হত্যা করে, এটা বলে। হাউ ডাজ ক্লাইটেমিনিস্টা বিহেভ আফটার কিলিং হার হাজবেন্ড? তার হাজবেন্ডকে হত্যা করার পরে ক্লাইটেমিনিস্টার আচরণটা কেমন দেখাচ্ছিল? Clytemnestra exults openly after killing her husband and shows no remorse or shame. বলা হচ্ছে যে ক্লাইটেমিনিস্টা সে ওপেনলি এক্সজল্ট করতেছিল। এক্সজল্ট বলতে তোমার উল্লাস করা, আনন্দ ফুর্তি করা, এবং এটা ওপেনলি করতেছিল এই তার হাজবেন্ডকে হত্যা করার পরে। এমনকি তার ভেতরে কোনো রকমের আক্ষেপ, অনুতাপ, শরম, লজ্জা কিচ্ছু ছিল না। মানে বলতে পারো যে ওই ম্যাকবেথের বোন, লেডি ম্যাকবেথের বোন বলতে পারো। তো লেডি ম্যাকবেথ তো পরে গিয়ে কষ্ট পেয়েছিল, তাই না? সে নিজেও পাগল হয়ে গিয়েছিল। জি। হোয়াট স্পেশাল প্রিভিলেজ ডাজ স্কাইলাস রিজার্ভ ফর ক্লাইটেমিনিস্ট্রা? স্কাইলাস ক্লাইটেমিনিস্ট্রার জন্য কি সুবিধাটা, স্পেশাল সুবিধাটা রেখে দিয়েছিল? ক্লাইটেমিনিস্ট্রা স্পিক্স দ্য লাস্ট লাইন অফ দ্য প্লে, নর্মালি দ্য প্রিভিলেজ অফ দ্য কোরাস। বলা হচ্ছে যে এখানে ক্লাইটেমিনিস্ট্রা এই নাটকের সবার শেষের লাইনটা বলেছিল, এবং এই প্রিভিলেজটা দিয়েছিল কোরাসরা, ছাড় বেশি নাই। এই যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলো কোনো না কোনোবার পরীক্ষায় এসেছে এইগুলো। নেম দ্য প্লে অফ দ্য আর্গিভ ট্রিলজি। আর্গিভ ট্রিলজি বলতে এই আর্গিভদের তিনটা তোমার রাইটিং ছিল। এগুলো এগুলো আলোচনা করতে হলে অনেক আলোচনা করা যায়। তো অত আলোচনায় আমরা যাবো না, জাস্ট এটুকুই, কারণ এই জিনিসগুলো আর জীবনে কোনোদিন কাজে লাগবে না। হয়তো তুমি এটুকুই জাস্ট বলতে পারবে যে হ্যাঁ আগামেমনন এই একটা কাহিনী ছিল, এই। তো ফোর্থ ইয়ার পড়ার পরে, ফোর্থ ইয়ার ভাইভা দেওয়ার পর থেকে আর জীবনে এগুলো কাজে লাগবে না, ওই জন্য এত ডিটেল জানার দরকারই নাই। আর তুমি নিজের যদি কৌতূহলী হয়ে থাকো, কিউরিওসিটি থাকে, তাহলে তুমি হয়তো নিজে নিজে এটা পড়তে পারো। যেমন এই যে ইডিপাসের যে ফ্যামিলি, তার ফ্যামিলির উপরে কি ইয়ে ছিল, অভিশাপ ছিল। তারপরে এই যে অ্যাগামেমনন বা প্যারিস একিলিস এদের ফ্যামিলির উপরে কি অভিশাপ ছিল, এগুলো তোমরা পড়তে পারো। তাহলে বলতেছে দ্য নেম অফ প্লেস অফ দ্য আর্গিভ ট্রিলজি। আর্গিভ ট্রিলজির তিনটা নাটক ছিল, তিনটা নাটকের নাম কি? একটা হচ্ছে অরিস অরিস্টিসিয়া, অরিস্টিয়া আর কি। আরেকটা হচ্ছে প্রোটিয়াস, আরেকটা হচ্ছে সেভেন এগেনিস্ট, আরেকটা হচ্ছে সেভেন এগেনিস্ট থিপস, এইটা। তাহলে দা অরেস্টিয়া, তারপরে প্রোটিয়াস, আর একটা হচ্ছে সেভেন এগেনিস্ট থিপস। এই তিনটা নাটক ছিল এই আর্গিভ ট্রিলজিতে। হোয়াট হ্যাপেন টু এফিজিনিয়া? এফিজিনিয়ার ভাগ্যে কি ঘটেছিল, বা এফিজিনিয়ার প্রতি কি ঘটেছিল? শি ওয়াজ কিল্ড বাই হার ফাদার অ্যাগামেমনন। সে তার বাবার হাতেই হত্যা হয়েছিল, তার বাবা অ্যাগামেমনন তাকে হত্যা করে। লিডার অফ দ্য গ্রিক ফোর্সেস, অ্যাগামেমনন ছিল গ্রিক ফোর্সদের, গ্রিক ফোর্সেস এর প্রধান, মানে প্রধান সেনাপতি। ইন এক্সচেঞ্জ ফর ফেভারেবল উইন্ড ফর দ্য ফ্রম দ্য গডস। এবং গডের কাছ থেকে জাহাজ যাতে সামনের দিকে যেতে পারে, তাদের নৌকার বহর যাতে সামনের দিকে যেতে পারে, এর জন্য ফেভারেবল বাতাস, পেছনের দিক থেকে একটা বাতাস আসবে, এই বাতাসের জন্য সে তার মেয়েকে উৎসর্গ করে। হ্যাঁ, ওই যে গডেজ অফ, গডেজ অফ হচ্ছে কুমারী মেয়ের যে গডেস, সেই গডেজের কাছে, ওই যে কি যেন নাম ভুলে গেলাম আর কি। আর্টেমিস। হ্যাঁ, আর্তেমিস, ওর উদ্দেশ্যে আর কি স্যাক্রিফাইস করে। হু ওয়াজ ক্লাইটেমিনিস্ট্রা? ক্লাইটেমিনিস্ট্রা ওয়াজ দ্য কুইন অফ আর্গোস। ক্লাইটেমিনিস্ট্রা হচ্ছে আর্গোসের কুইন অ্যান্ড ওয়াইফ অফ অ্যাগামেমনন। তাহলে অ্যাগামেমনন হচ্ছে আর্গোসের কিং, এবং এই ওয়াইফ হচ্ছে ক্লাইটেমিনিস্ট্রা। তাহলে এই অ্যাগামেমননের
বা এই আর্গস কে রিলেটেড, আর্গসের সাথে রিলেটেড তিনটা নাটক ছিল, যে তিনটা নাটক হচ্ছে এই তিনটা, আর গিফট ট্রিলজি। হু ইজ দ্য প্যারামাউন্ট অফ ক্লাইটেমিনিস্ট্রা? প্যারামাউন্ট, প্যারামর, হ্যাঁ, প্যারামর অফ ক্লাইটেমিনিস্ট্রা কে ছিল? এখন প্যারামর মানে হচ্ছে তোমার, বলতে পারো প্রেমিক, হ্যাঁ, প্রেমিক। তো এজিস্টাস, এজিস্টাস ইজ দ্য প্যারামর অফ ক্লাইটেমিনিস্ট্রা। ক্লাইটেমিনিস্ট্রার প্রেমিক ছিল হচ্ছে তোমার এজিস্টাস, বা আমরা বলতে পারি যে এজিস্টাসের উপপত্নী ছিল ক্লাইটেমিনিস্ট্রা। হু ইজ ক্যাসান্ড্রাস, হোয়াট ইজ ক্যাসান্ড্রাস বিলিফ অ্যাবাউট দ্য ফেথ অফ অল মেন? সমস্ত মানুষের ভাগ্যের ব্যাপারে ক্যাসান্ড্রার তোমার বিশ্বাসটা কি ছিল? ক্যাসান্ড্রা বিলিভস দ্যাট অল মেন ইনএভিটেবলি আর মেড টু সাফার অ্যাট দ্য হ্যান্ডস অফ গডস। ক্যাসান্ড্রা বিশ্বাস করতো যে সমস্ত মানুষই অনিবার্যভাবে গডের হাতে সাফার করবে, এইভাবেই তাদেরকে তৈরি করা হয়েছে। আর মেড টু সাফার অ্যাট দ্য হ্যান্ডস অফ গড, গডের হাতে তারা সাফার করবে, কষ্ট পাবে, এই জন্যই মূলত তাদেরকে তৈরি করা হয়েছে, এবং এটা অনিবার্যভাবে এটা পাবেই, এটা বলতেছে। হোয়াই ডিড ক্লাইটেমিনিস্ট্রা কিল অ্যাগামেমনন? কেন ক্লাইটেমিনিস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করলো? টু টেক রেভেঞ্জ আপন অ্যাগামেমনন ফর দ্য স্যাক্রিফাইস অফ হার ডটার ইফিজিনিয়া, ক্লাইটেমিনিস্ট্রা কিল্ড অ্যাগামেমনন। বলা হচ্ছে যে অ্যাগামেমনন যে তার মেয়েকে, অর্থাৎ ক্লাইটেমিনিস্ট্রার মেয়ে ইফিজিনিয়াকে হত্যা করেছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য ক্লাইটেমিনিস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করে। হোয়াই ডিড অ্যাগামেমনন রিফিউজ টু ওয়াক অন দ্য রেড কার্পেট? কেন অ্যাগামেমনন এই রেড কার্পেটের উপরে হাঁটতে অস্বীকার করেছিল? অ্যাগামেমনন রিফিউজ টু ওয়াক অন দ্য রেড কার্পেট অ্যাজ ইট ওয়াজ অনলি প্রিভিলেজ অফ গডস। আচ্ছা, অ্যাগামেমনন সে ওইটার উপর দিয়ে হাঁটতে তোমার চায়নি, কারণ সে মনে করেছিল যে এটা ইট ওয়াজ অনলি প্রিভিলেজ অফ গডস, অর্থাৎ গডদের থেকে প্রাপ্ত একটা সুবিধা, বা বলতে পারো যে ভালো কাজ করলে এটা পাওয়া যায়। তো সে ভাবতেছে যে না, আমি এমন কিছু করি নাই যে এই রেড রেড কার্পেটের উপর দিয়ে আমাকে হাঁটতে হবে, এত বড় কিছু আমি করি নাই, এরকমটা ভাবতেছিল সে। হু ওয়াজ এফিজিনিয়া? এফিজিনিয়া ওয়াজ অ্যাগামেমননস ডটার। এফিজিনিয়া ছিল অ্যাগামেমননের ডটার। অ্যাকর্ডিং টু ক্যালকাস সাজেশন, ক্যালকাসের সাজেশন অনুযায়ী শি ওয়াজ স্যাক্রিফাইস টু প্ল্যাকেট দ্য অ্যাংরি অফ গড। এবং ক্যালকাসের সাজেশন অনুযায়ী অ্যাগামেমনন তাকে স্যাক্রিফাইস করে এই একটা গডেস, গডেসের যে রাগ, সেই রাগকে তোমার প্রশমিত করার জন্য, শান্ত করার জন্য। হোয়াট ওয়াজ অ্যাগামেমননস ডিলেমা? অ্যাগামেমননের ডিলেমা বা উভয় সংকটটা কি? Agamemnon was in terrible dilemma as he was torn between his obligation to family and his army. অ্যাগামেমনন সে প্রচন্ড ভয়ঙ্কর একটা উভয় সংকটে পড়ে গিয়েছিল, যখন ওই যে তার মেয়েকে উৎসর্গ করতে হবে সেই সময়। সে একই সময়ে সে চিন্তা করতেছিল যে আমার মেয়ে, আমার পরিবার, এটা চিন্তা করছিল, আবার একই সঙ্গে এটাও চিন্তা করছিল আমার আর্মি, আমার সেনাবাহিনী, একে তো উৎসর্গ না করলে বাতাস আসতেছে না, তো সেনাবাহিনী তো এই সমুদ্রের ভেতর থেকে যাইতে পারতেছে না, আটকা পড়ে গেছে। তো তখন একটা প্রচন্ড ডিলেমা বা উভয় সংকটে পড়ে গিয়েছিল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন। আমরা অ্যাগামেমননের যে ব্রিফ কোশ্চেন সেগুলো পড়ে ফেললাম। আমরা সামনের দিন পড়বো হচ্ছে অ্যাগামেমননের এই শর্ট কোশ্চেন গুলা, তারপরে আমরা ব্রড কোশ্চেন গুলো পড়ে ফেলবো। আমাদের সামনের দিনে একদিনে শর্ট কোশ্চেন হয়ে যাবে সবগুলো, বেশি নাই, 8টা আছে। আর ব্রড কোশ্চেনে 2 দিন লাগবে। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে, আমাদের আজকের ক্লাসটা শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে লাইভ এখানে জিজ্ঞাসা করবা, তাহলে কি হলো যে সবারই জানা হয়ে গেল প্রশ্নটা। অনেকে আবার ওই যে, না, কিছু প্রশ্ন থাকে পার্সোনাল, হয়তো কিছু প্রশ্ন থাকে কোনো প্রবলেম বা কিছু, সেক্ষেত্রে এটা আলাদা কথা। কিন্তু অনেকে আছে যে এমন একটা প্রশ্ন করে যে যেটা এমনি এখানেও জিজ্ঞাসা করা যায়। ওকে, তো এইটুকুই ছিল আজকের ক্লাস। আমরা সামনের দিন আবার
শর্ট কোশ্চেন গুলো করবো। তো যেহেতু কারো প্রশ্ন করার কিছু নাই, তাহলে আজকে রেখে দিচ্ছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।